আজকের প্রধান আলোচকের আসন অলঙ্কৃত করবার জন্য যে টেলিভিশনের স্টুডিও থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব মশিউর রহমান খান, রাজনীতি বিশ্লেষক ও সমাজসেবক। ধন্যবাদ যে টেলিভিশনকে আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সকলকে একত্রিত করার জন্য। ধন্যবাদ সভাপতি, উপস্থাপক সকলকে ধন্যবাদ। কি আপনি নেক্সট প্রসিড। অসংখ্য ধন্যবাদ জনাব মশিউর রহমান খান। সংযুক্ত থাকুন আমাদের সাথে, আপনার মূল্যবান আলোচনা যথাসময়ে আমরা শুনবো ইনশাআল্লাহ। শুধু দর্শক শ্রোতা, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন জনাব মহারাজ খান, সাবেক সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ 21 নম্বর ওয়ার্ড বাড্ডা থানা। মহারাজ খান, আপনি আজকের বিশেষ অতিথি হিসাবে আপনাকে জেটে টেলিভিশনের স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমি মহিউদ্দিন খান ফারুকী। আসসালামু আলাইকুম। ধন্যবাদ যে টেলিভিশন যারা আছে সংযুক্ত সবাইকে ধন্যবাদ। আর অতি ভালোবাসা নিয়ে একটি ধন্যবাদ জানাই মহিউদ্দিন খান ফারুকী ভাইকে। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী। আমি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উন্নয়ন করে নিয়ে যাচ্ছে তার একটু আলোচনা করার জন্য, এবং আমি যুবলীগ করি কিন্তু আমার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস ফরজ ভাই, তারই সুযোগ্য পিতা বঙ্গবন্ধু ভাগিনা শেখ ফজলে মনির ভাই, তার সাথে আমি যুবলীগ করতে পারিনি, তাই আমার দুর্ভাগ্য। তারই সন্তানের সাথে আমি যুবলীগ করতে পেরে আমি ভাগ্যবান। অসংখ্য ধন্যবাদ। আপনি সংযুক্ত থাকুন, আপনার মূল্যবান বক্তব্য যথাসময়ে আমরা শুনবো। শুধু দর্শক শ্রোতা, গোটা অনুষ্ঠান জুড়ে সভাপতিত্ব করবেন জনাব এনএস কিবরিয়া, যে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক যুগ যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক। জনাব এনএস কিবরিয়া, অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করবার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আমাদেরকে শুনছেন, যারা দেখছেন, আমাদের অতিথিবৃন্দদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আজকের অনুষ্ঠান পরিচালনা করার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জনাব এনএস কিবরিয়া, আপনি আজকে সভাপতির আসন অলঙ্কৃত করলেন। শুধু দর্শক শ্রোতা, আমাদের সাথে আজকে সংযুক্ত রয়েছেন প্রধান অতিথি হিসাবে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম। শুধু দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচ্য বিষয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের গুরুত্ব শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠান। ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আপনার কাছে আসবো যে মাত্র 19 মিনিটের একটি ভাষণে 18 মিনিট, এই 18-19 মিনিটের একটি ভাষণে 22 বছরের রাজনীতির ইতিহাস জাতির জনক তুলে ধরলেন, এবং স্বাধীনতার যে ডাক তিনি দিয়েছিলেন, একটি ভাষণ, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন একটি ভাষণ। এই ভাষণের গুরুত্ব এবং তাৎপর্য শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে আপনি আজকে প্রধান অতিথি। ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আপনার মূল্যবান আলোচনাটি উপস্থাপন করবার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ জনাব মহিউদ্দিন খান ফারুকী ভাই, আপনাকে করছেন, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের গুরুত্ব শীর্ষক ভার্চুয়াল এই আলোচনা অনুষ্ঠানে অত্যন্ত সম্মানিত প্রধান অতিথি মহোদয়, আমি অত্যন্ত সম্মানিত প্রধান আলোচক মহোদয় আমাদের এখানে উপস্থিত আছেন জনাব মশিউর রহমান খান, যিনি একজন অত্যন্ত সুযোগ্য সুদক্ষ রাজনীতি বিশ্লেষক এবং সমাজসেবক। বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন জনাব মহারাজ খান, সাবেক সভাপতি, বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের 21 নং ওয়ার্ড বাড্ডা থানায় উনি আছেন। উনি যুবলীগ করতেছেন। উনি ইতিমধ্যে আমাদেরকে পরিচয় দিয়েছেন, আমরা গর্বিত আলোচনা অনুষ্ঠানে ওনাকে আমরা পেয়েছি। এখানে বিশেষ অতিথি আছেন জনাব মোহাম্মদ সুলতানুল আলম, সভাপতি বাংলাদেশ নির্মাণ সমিতি ভালুকা উপজেলা শাখা।
এবং আজকের এই মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অত্যন্ত যোগ্য সম্মানিত যে টিভির মতো একটি অনলাইন বর্তমান প্রজন্মের যে টিভি, সেই টিভির ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক যুগ যুগান্তর পত্রিকা সম্পাদক ও প্রকাশক মাননীয় সভাপতি মহোদয় এনএস কিবরিয়া। আমার সৌভাগ্য হয়েছে আপনাদের সাথে এখানে প্রধান অতিথি হিসেবে কিছু কথা বলার জন্য। আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আমার পক্ষ থেকে, আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে টেলিভিশন এবং সংশ্লিষ্ট কলা কুশলী সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে দেশ এবং দেশের বাইরে থেকে যারা লাইভ অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। আমাদের সম্মানিত সঞ্চালক মহোদয়, উনি অত্যন্ত সুযোগ্য, চমৎকার এবং সুউপস্থাপক। উনি অত্যন্ত চমৎকার সাবলীল ভাষায় উপস্থাপনা করছেন, এটি আমাকে মুগ্ধ করেছে। ভবিষ্যতে ওনার আরো আমরা অনুষ্ঠান শুনবো। আমি ইতিমধ্যে যে টেলিভিশনের আরো কিছু প্রোগ্রাম লাইভ অনুষ্ঠান যেগুলা দেওয়া আছে সেগুলো আমি দেখেছি। ওনার অত্যন্ত জ্ঞান গর্ব উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে মার্চ মাস, স্বাধীনতার মাস। আমি স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, রাজনীতির মহাকবি, সোনার বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। স্মরণ করি ৭১-এ ৩০ লাখ শহীদের, যাদের আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে ২ লাখ সম্ভ্রম হারানো মা বোনকে। স্মরণ করি সকল বীর মুক্তিযোদ্ধাদের, জাতীয় ৪ নেতা, ১৯৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের, ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের, এছাড়াও সকল গণতান্ত্রিক আন্দোলনে যে সকল শহীদ রক্তদান করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আজকে যে আলোচনার আমাদের উপস্থাপনা, ৭ই মার্চের ভাষণ, এটার তাৎপর্য, গুরুত্ব আলোচনার আগে এটা কিছু পটভূমি আমাদেরকে জানা দরকার। আজকে থেকে 50 বছর আগে 1971 সালের 7ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তার জীবনের সর্বশ্রেষ্ঠ 18 মিনিটের একটি ভাষণ তিনি দিয়েছিলেন। 2017 সালের 30শে অক্টোবর ইউনেস্কো 7ই মার্চের ভাষণটিকে ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে ঘোষণা দেন। 10 লক্ষাধিক লোকের সামনে পাকিস্তানি দস্যুদের কামান, বন্দুক, মেশিন গানের হুমকির মুখে বঙ্গবন্ধু শেখ মুজিব ওই দিন বজ্রকণ্ঠে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধুর 1971 সালের এই 7ই মার্চের ভাষণটিকে পৃথিবীর গুরুত্বপূর্ণ দালিলিক ঐতিহ্য হিসেবে মর্যাদা প্রদান করায় আমরা অত্যন্ত গর্বিত। এটি একটি বিরল সম্মাননা বয়ে এনেছে। বস্তুনিষ্ঠ ঐতিহাসিক সেই ভাষণ একদিকে যেমন পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচার, নিপীড়ন উল্লেখিত হয়, তেমনি মুক্তিকামী বাঙালির জন্য ভাষণটি ছিল একটি নির্দেশনার শামিল। কি পরিস্থিতিতে বঙ্গবন্ধু সেই ইতিহাস বিখ্যাত ভাষণ দিয়েছিলেন সেটি আমাদের জানা দরকার। 1969-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে পাকিস্তানের সামরিক একনায়ক আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন। এরপর ক্ষমতায় এসে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন। 1970-এর 7ই ডিসেম্বর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়, সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এই নির্বাচনে
পূর্ব পাকিস্তানের 169টি আসনের মধ্যে মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পায় 167টি আসন, বাকি 2টি আসন পায় অন্যান্য। 7ই ডিসেম্বরের নির্বাচনের পর তৎকালীন সামরিক প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান 71-এর 3 মার্চ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে পশ্চিম পাকিস্তানের পিপিপি নেতা জে.ডে ভুট্টো এবং পাকিস্তানি সামরিক চক্র সংখ্যাগরিষ্ঠ দলের কাছে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে ষড়যন্ত্র শুরু করে। এরই প্রেক্ষাপটে মার্চের অগ্নিঝরা দিনগুলি আমাদের কাছে আসতে থাকে। আমরা যদি দেখি 1 মার্চ এই দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের। সারা দেশের মানুষ সেদিন রেডিও আর টেলিভিশন খুলে বসে থাকলো তার কথা শোনার জন্য, কিন্তু দেশবাসীকে হতাশ করে ইয়াহিয়ার জায়গায় অন্য আরেকজন এসে ঘোষণা করলো, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের বাতিল করেছেন। তিনি পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে একটি গভীর রাজনৈতিক সংকট হিসেবে উল্লেখ করছেন। তখন তীব্র ক্ষোভে ফেটে পড়লেন বঙ্গবন্ধু। তিনি বাঙালি জনগণের মুক্তির ডাক দিলেন, সংবাদ সম্মেলন করে জানালেন, বঙ্গবন্ধু বললেন এটি কোনো গণতন্ত্র নয়, বরং এটি পাকিস্তানি শাসকদের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ মাত্র। আমরা বাঙালিরা ঘৃণা ভরে এই ঘোষণা প্রত্যাখ্যান করলাম। 2রা মার্চ ঢাকা এবং 3রা মার্চ সারা দেশব্যাপী বাংলার সাধারণ মানুষ হরতাল পালন করবে এই ঘোষণা দিলেন। পরবর্তী দিক নির্দেশনার জন্য তিনি বাঙালি জাতিকে 7ই মার্চ পর্যন্ত অপেক্ষা করার জন্য নির্দেশনা প্রদান করলেন। এরপর বাঙালি জাতির ইতিহাসে প্রথমবারের জন্য স্বাধীনতার স্লোগান ভেসে উঠল, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, জয় বাংলা, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। শুরু হলো অসহযোগ আন্দোলন। ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ছাত্র সংগ্রাম ইঞ্জিনিয়ার পরিষদ। মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আপনি গুরুত্বপূর্ণ একটি জায়গায় আমাদেরকে নিয়ে এসেছেন। এত চমৎকার বিশ্লেষণ আপনি করলেন, যে বিশ্লেষণের মধ্য দিয়ে কোন প্রেক্ষাপটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 মিনিটের সেই ভাষণটিতে তিনি 22 বছরের শোষণ বঞ্চনার ইতিহাস যে তুলে ধরেছিলেন, সেই প্রেক্ষাপটটি অত্যন্ত চমৎকার ভাবে ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম আপনি তুলে ধরলেন। আমরা আবার আসবো আপনার কাছে। সুধী দর্শক শ্রোতা, আমাদের সাথে সংযুক্ত রয়েছেন দেশের খ্যাতিমান রাজনীতি বিশ্লেষক ও সমাজসেবক জনাব মশিউর রহমান খান। জনাব মশিউর রহমান খান, আমরা আপনার কাছে আসবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের গুরুত্ব তাৎপর্য শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে আপনি আজকে প্রধান আলোচক। এই বিষয়ের মূল্যবান বিশ্লেষণ শুনবো আপনার কাছ থেকে, জনাব মশিউর রহমান খান। ধন্যবাদ জনাব মহিউদ্দিন ফারুকী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের গুরুত্ব শীর্ষক ভার্চুয়াল আলোচনা জেজেটিভি কর্তৃক আয়োজিত। আজকের এই আলোচনার সভাপতি জেজেটিভির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এন.এস. কিবরিয়া। আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুল ইসলাম। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমার ছোট ভাই ঢাকা মহানগর আওয়ামী যুবলীগের 21 নম্বর ওয়ার্ডের মহারাজ খান। উপস্থিত আছেন আর এক ছোট ভাই, তিনি ভালুকা উপজেলা নির্মাণ শ্রমিক লীগের সম্মানিত সভাপতি সুলতানুল আলম। উপস্থিত ভার্চুয়াল এই অনুষ্ঠানের দেশ বিদেশে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আজকে এই মার্চ মাসের মহারাজ খান, আপনার ওখানে আপনার ওখান থেকে অনেক ডিস্টার্ব আসতেছে, অনেক আওয়াজ আসতেছে। আমাদের এই কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ ও জাতির জন্য, শ্রোতাদের জন্য। মহারাজ খান ওইখান থেকে অনেক শব্দ আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান এবং আলোচনাটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনার শুরুতেই জি বলেন।
আমি এই শুভক্ষণে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্মরণ করছি জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনকে, মুক্তিযোদ্ধাদের আমি সালাম জানাই। স্মরণ করছি 15ই আগস্ট জাতির পিতা সপরিবারে যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে স্মরণ করছি। 21শে আগস্ট গ্রেনেড হামলায় যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে স্মরণ করছি। দীর্ঘ 21 বছর বাঙালি জাতির গণতন্ত্রের অপেক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী যাদেরকে জীবন দিতে হয়েছে এই গণতন্ত্রের জন্য, তাদের সকলকে স্মরণ করছি। শুরুতেই আমি বলতে চাই, আজকের আলোচনা হলো 7ই মার্চের ভাষণের গুরুত্ব শীর্ষক আলোচনা। আসলে আমার মতো একটি ক্ষুদ্র মানুষের পক্ষে এই 7ই মার্চের আলোচনার গুরুত্ব বহন করে বলা খুবই কঠিন। একটি কথা শুরুতেই বলতে চাই, 7ই মার্চের ভাষণ না হলে এই বাংলাদেশের নামক রাষ্ট্রের জন্ম হতো না। 7ই মার্চের ভাষণের পিছনেই বাংলাদেশ নামের রাষ্ট্রের জন্ম হয়েছে। তাই এক অর্থে যদি বলা যায়, এই ভাষণকে বাঙালি জাতির মুক্তির প্রাথমিক ভাষণ বলা হয়। কারণ এই ভাষণটি ছিল বাঙালি জাতির বাংলা রাষ্ট্রের জন্মের পিছনের গুরুত্বপূর্ণ ভাষণ। ইতিপূর্বেই আমাদের সম্মানিত প্রধান অতিথি অত্যন্ত সুন্দরভাবে একটি আলোচনা করেছেন। আসলে এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা। শুরুতেই বলেছি যে আমার মতো ছোট্ট ক্ষুদ্র একটি মানুষের পক্ষে এত গুরুত্বপূর্ণ আলোচনা, জাতির পিতার ভাষণের উপর আলোচনা করা খুবই কঠিন। তারপরও যেহেতু জাতির পিতা আজকে জগতে নেই, আমরা যারা তার আদর্শ ধারণ করেছি, আমরা যারা তার আদর্শ বহন করে চলছি, আমরা যদি কোনো কিছুই না বলি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে শিখবে, কিভাবে জানবে? এজন্যই আসলে কিছুটা হলেও আলোচনা করার চেষ্টা করব। সেই 7ই মার্চ, যেটি ছিল 1971 সাল, সময়টা ছিল 2:45 থেকে 3টা, মাত্র 18 মিনিট। স্থানটা ছিল রেসকোর্স ময়দান, বর্তমান তৎকালীন পূর্ব পাকিস্তানে ছিল সরোয়ার্দী উদ্যান, আজকে অবস্থান হলো রমনা, ঢাকা। আসলে এই বক্তব্যটি মধ্যে জাতির পিতা এই বক্তব্যটি দেওয়ার জন্য দীর্ঘ 22-23 বছরই জাতিকে একত্রিত করেছিলেন। সেই প্রেক্ষাপটে এই বক্তব্যটি তৈরি হয়েছিল। বিষয়টা এরকমই ছিল, বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট 7ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের তাৎপর্য অনেক গভীর। শুরুতেই বলেছি, আমার মতো ক্ষুদ্র মানুষ এই ঐতিহাসিক তাৎপর্যের গভীরতা ধারণ করা খুব কঠিন। ভাষণটি প্রেক্ষাপট ছিল 1970 সালের 7ই ডিসেম্বর অনুষ্ঠিত পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 7ই ডিসেম্বর নির্বাচনে পূর্ব পাকিস্তানে 169 আসনের মধ্যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ 167টি আসন পায়। পরবর্তীতে পশ্চিম পাকিস্তানের নেতা জে ভুট্টো আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে ষড়যন্ত্র শুরু করে। 1971 সালের 1 মার্চ, যখন সারা দেশে মানুষ উৎসুক হয়ে অপেক্ষা ছিল প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ভাষণ শোনার জন্য, কিন্তু ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন বাতিল করায়, ভাষণ তো দেয়নি, উল্টো জাতীয় অধিবেশন বাতিল করার ঘোষণা দেয়। এই বাতিল করার ঘোষণা দেওয়ার সাথে সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তীব্র ক্ষোভে ফেটে পড়েন এবং একে পাকিস্তানি শাসকদের স্বৈরাচারী মনোভাব বলে আখ্যায়িত করলেন। মানুষ 2রা মার্চ, 3রা মার্চ সারা দেশে হরতাল পালন করলো। এরপর প্রথমবারের মতো স্বাধীনতার ডাক এলো, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। শুরু হলো অসহযোগ আন্দোলন, গঠিত হলো স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ। সারা দেশ 7ই মার্চের অপেক্ষায় থাকলো। জাতির পিতা এমন একটি সংকটময় মুহূর্তে ভাষণ দেওয়ার জন্য উদ্যত হয়েছিলেন যেই সময় পূর্ব পাকিস্তান তাদের সমস্ত শক্তি নিয়ে প্রস্তুত ছিল এবং বলেছিল বিশ্বাসঘাতকদের বাঙালি হত্যার জন্য ট্যাঙ্ক, কামান, মেশিন গান সবই প্রস্তুত রাখা হবে। প্রয়োজন হলে ঢাকাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। শাসন করার জন্য কেউ থাকবে না, কিংবা শাসিত হওয়ার জন্য কিছু থাকবে না। এমন একটি প্রেক্ষাপটে, এমন একটি অবস্থার মধ্যে এসে
জাতির পিতা অত্যন্ত দুঃসাহসিকতার সাথে 7ই মার্চের ভাষণের জন্য অপেক্ষায় ছিলেন। 7ই মার্চের ভাষণের আগে পরপর পল্টন ময়দানে 2-3টি সভা করেছিলেন। সে সবাই সকলকে 7ই মার্চের ভাষণে একত্রিত হওয়ার জন্য প্রদত্ত আহ্বান জানিয়েছিলেন। এই ভাষণটির মধ্যে এমন কতগুলো বিষয় ছিল যে সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা। ভাষণটি ছিল মাত্র 18 মিনিটের, কিন্তু যদি গভীরতায় চিন্তা করেন দেখেন যে সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা, পশ্চিম পাকিস্তানি রাজনীতিকদের ভূমিকার উপর আলোকপাত, সামরিক আইন প্রত্যাহারের দাবি, অত্যাচার ও সামরিক আগ্রাসন মোকাবেলার জন্য বাঙালিদের আহ্বান জানানো, দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ব পাকিস্তানের সার্বিক হরতাল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত প্রদান, নিগ্রহ ও আক্রমণ প্রতিরোধের আহ্বান এবং বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করা। এই বিষয়গুলি ছিল জাতির পিতার এই ভাষণের মূল তন্ত্র। একটি ভাষণের সময় মাত্র 18 মিনিট। এটার জন্য কোনো লিখিত কাগজ ছিল না, কলম ছিল না, সমস্ত কিছুই ছিল তার মনের বিষয়। সমস্ত কিছু তার জাতির পিতার এই জাতিকে যে ভালোবেসেছেন, 23টি বছর এই জাতির জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছেন, জাতিকে স্বাধীনতা দেওয়ার জন্য যে চেষ্টা করেছেন, জাতিকে স্বাধীন দেখতে চেয়েছেন, প্রতিটি মানুষের মুখে হাসি দেখতে চেয়েছেন, জনতা, শ্রমিক, বুদ্ধিজীবী সকলকে হাসিতে দেখতে চেয়েছিলেন। এটি ছিল তার 7ই মার্চের ভাষণের একটি প্রেক্ষাপট। আপনারা জানেন যে 7ই মার্চের ভাষণের পরে জাতির পিতার কি অবস্থা হয়েছিল। দেশ স্বাধীন করেছে ঠিক, কিন্তু জাতির পিতা কিন্তু কারাগারেই ছিলেন। কিন্তু এই 7ই মার্চের ভাষণটি, যে ভাষণটিকে জাতি, শ্রমিক, ছাত্র, জনতা সমস্ত লোক একত্রিত হয়েছিল তার একটি ভাষণের মাধ্যমে, একটি বক্তব্যের মাধ্যমে। সে বক্তব্যগুলো ছিল এত হৃদয় বিদারক, বক্তব্যগুলো ছিল এত সুন্দর। এবং 7ই মার্চের ভাষণের দিন ইয়ার একটি নির্দেশনা ছিল গোয়েন্দা কর্মকর্তাদের উপরে। এই নির্দেশনায় কিন্তু 7ই মার্চের ওই প্রোগ্রামে, অনুষ্ঠানে হামলা করার তাদের পূর্ব পরিকল্পনা ছিল। কিন্তু দেখেন জাতির পিতা এত সুন্দর, এত বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে এত সুন্দরভাবে এই ভাষণটি উপস্থাপন করেছেন। শেখ মুজিবুর রহমান অত্যন্ত সতর্কতার সঙ্গে এই ভাষণ দিয়েছিলেন। একদিকে তিনি স্বাধীনতার ঘোষণা দেন, অন্যদিকে তাকে যেন বিচ্ছিন্নতাবাদী হিসাবে অভিহিত করা না হয় সেদিকেও তার সতর্ক দৃষ্টি ছিল। তিনি পাকিস্তান ভাঙার দায়িত্ব নেননি। তার এই সতর্ক কৌশলের কারণেই ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানের সেনাবাহিনী এই জনসভার উপর হামলা করার প্রস্তুতি নিলেও তা করতে পারেনি। পাকিস্তান সেনাবাহিনীর এক গোয়েন্দা প্রতিবেদনে শেখ মুজিবকে চতুর হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবেদনে এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, শেখ মুজিবুর রহমান কৌশলে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেল, কিন্তু আমরা কিছুই করতে পারলাম না। এখন দেখেন যে এত বড় একটি সেনাবাহিনী, তাদের এত পরিকল্পনা, এই সবার উপরে হামলা করার পরিকল্পনা, তারপরও কত সুন্দরভাবে সূক্ষ্মভাবে স্বাধীনতার ডাকও দিয়ে গেলেন, কিন্তু কোনো কিছু মানে পাকিস্তানের কোনো কিছুকে আক্রমণ করলেন না। এত সুন্দরভাবে জাতিকে একত্রিত করে দিয়ে সে এই ভাষণটি দিয়ে গেলেন। এখন ওই শুরুতে বলেছি যে আমার মতো এত ছোট্ট মানুষ এই ভাষণের উপর গুরুত্ব কি দেবে বলেন? এই ভাষণের গুরুত্ব দেওয়ার কিছুই নেই। এইভাবে জাতির পিতা বলে গেলেন যে প্রয়োজন হলে পাকিস্তানের কি সিদ্ধান্ত ছিল যে প্রয়োজনে ঢাকাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, এটি ছিল ওদের একটি পূর্ব পরিকল্পনা। কিন্তু জাতির পিতার তার সুদক্ষতা, সুবিচক্ষণতা এবং এত সুন্দরভাবে এই যে ভাষণটি দিলেন, এর একটি কারণ ছিল, সবচেয়ে বড় কারণ ছিল নিঃস্বার্থভাবে তিনি দেশটিকে, জাতিকে, জাতির মানুষগুলিকে ভালোবেসেছিলেন নিঃস্বার্থভাবে। এখানে তার কোনো স্বার্থ ছিল না, শুধু একটি স্বার্থ ছিল, দেশটাকে স্বাধীনভাবে দেখা, দেশের মানুষগুলোর মুখে হাসি ফোটান। যদি তার নিঃস্বার্থতা না থাকতো তাহলে সে এই 10 লক্ষ মানুষের সামনে যে বক্তব্যটা দিয়েছিলেন, যেখানে ইয়ার নির্দেশনা ছিল এই 10 লক্ষ মানুষের উপর হামলা আক্রমণ করার জন্য, দেখেন শুধু তার নিঃস্বার্থবিহীন সততা এবং নিষ্ঠা থাকার কারণে ওরা কিছুই করতে পারলো না। এভাবে জাতি পিতা এত সুন্দরভাবে একটি বক্তব্য দিয়ে গেলেন। কিন্তু তার এই বক্তব্যের 18 দিন পর কিন্তু 25শে মার্চ রাত্রে আমরা কি দেখতে পেলাম? আমাদের 25শে মার্চ রাত থেকে আমরা দেখতে পেলাম, আমরা আজ পেয়েছি স্বাধীন ভূমি, পেয়েছি নিজেদের অধিকার, পেয়েছি লাল সবুজের দেশ, আমার প্রিয় বাংলাদেশ। আজ যখন কিশোরীর হাতে পতাকা দেখে গর্বে বুক ভরে ওঠে, কিন্তু
কি হিসাবে করেছি, এমন কবিতা কিশোরীর প্রাণ অকুলি ঝরে গেছে আব্দুল লতিফ তাই বলেছেন। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। আমি দাম দিয়ে প্রাণ লক্ষ কোটি, আমি দাম দিচ্ছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎময়। চিন্তা করেন যে জাতির পিতার এই জিনিসগুলোর উপরে কত সুন্দরভাবে মানুষ আজকে যে আমরা জাতির পিতার, এরপরে আমরা কি দেখছি দেখেন, বর্তমান মুক্তিযুদ্ধের পিছনে যে বড় শক্তিটি কাজ করেছিল তার অনেকটাই অংশ ছিল 7ই মার্চের ভাষণ। এই মুক্তিযুদ্ধের যে বড় অংশটি, এই অংশটির শক্তি, সাহস, অনুপ্রেরণা সমস্ত কিছুই ছিল 7ই মার্চের ভাষণ। বাংলার মুশিউর রহমান মানুষ খান। সেই ডাকি গর্জে উঠেছিল। জ- 1 মিনিট। বাংলার মানুষ সেই ডাকি গর্জে উঠেছিল, জনাব সেই ডাকি অস্ত্র ধরেছিল, সেই ডাকি নিজের অধিকারকে চিনতে শিখেছিল, সেই ডাকি পরাধীনতা শৃঙ্খল ভেঙেছিল। যতদিন বাংলা থাকবে ততদিন থাকবে 7ই মার্চ, থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবি অন্য দাস শঙ্কের ভাষায় বলতে হয়, ততকাল রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এই সমস্ত কিছুর পিছনে আজকে যে অসংখ্য মাননীয় ধন্যবাদ। প্রধানমন্ত্রী, আমাকে কি ব্রেক করতে হবে? যে আপনাকে আবার আনতেছি। জনাব মুশিউর রহমান খান। শিওর মুশিউর রহমান শিওর। খান, আপনার মূল্যবান আলোচনার ভাবে আপনি বিশ্লেষণ করলেন, গভীর থেকে গভীর সেই আলোচনার গভীর কে সেই অবস্থানটি আপনি তুলে নিয়ে এসেছেন। আমাদের নতুন প্রজন্ম আজকে যারা প্রধান সুধীর দর্শক শ্রোতা, আমাদের সাথে যুক্ত রয়েছেন বিশেষ অতিথি জনাব মহারাজ খান। জনাব মহারাজ খান সাবেক সহসভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ 21 নম্বর ওয়ার্ড বাড্ডা থানা। তিনি সুধীর দর্শক শ্রোতা, আমরা বলে রাখি আমরা এই অনুষ্ঠানটিকে সাজিয়েছি শিক্ষাবিদকে নিয়ে, অনুষ্ঠানটিকে সাজিয়েছি রাজনীতিবিদকে নিয়ে, অনুষ্ঠানটি সাজিয়েছি তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদদেরকে নিয়ে, যাতে আমরা একটি সমন্বিত আলোচনা আপনাদের সামনে আমরা উপস্থাপন করি। দেখেন সুলতান আলমকে একটু অ্যাড করেন আর কি। প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা লাইভ থেকে চলে গেলে এটা মানে একটু সমস্যা হয়ে যায়। আমরা সবাই লাইভে যুক্ত থাকি, যতক্ষণ আমাদের আলোচনা চলে আমরা সবাই চেষ্টা করবো লাইভে সংযুক্ত থাকার জন্য। জি, ধন্যবাদ। জি, আমাদের সভাপতি জনাব এনএস কিবরিয়া সাহেব, তিনি যেই অনুরোধটি করেছেন এটি অত্যন্ত মূল্যবান। আমাদের আইটি সেকশনের জন্য এটি খুবই জরুরি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা সকলে আমাদের সাথে সংযুক্ত থাকুন। জি মহারাজ খান, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ মহারাজ খান, আমরা এবার আমার লাইনটা একটু সমস্যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের গুরুত্ব, এই গুরুত্ব শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে আপনি রয়েছেন বিশেষ অতিথি। আপনার আলোচনাটি উপস্থাপনের জন্য আমি আহ্বান করছি জনাব মহারাজ খান, সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ 21 নম্বর ওয়ার্ড বাড্ডা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমার মোবাইলটা একটু সমস্যা দিচ্ছে, নেটের সমস্যা দিচ্ছে, এই জন্য আপনাদের কাছে দুঃখিত। এখানে যে টিভি যারা আয়োজক করেছে, সভাপতি এবং পরিচালক, সবাইকে ধন্যবাদ। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সবাইকে আমার মুজিবি শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী, 7ই মার্চের ভাষণ উপলক্ষে আমি যে কিছু আলোচনা করব তাও আমার যোগ্য নেই। আমি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি, শতাব্দীর মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন কর্মী, বাঙালি জাতির অবিসাংবাদিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7ই মার্চের ভাষণকে বিশ্বের ঐতিহাসিক প্রমাণ দলিল, ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিলেন, সুপারিশ করেছেন। ইউনেস্কো এই ভাষণ সহ 78টি আলোচিত বিষয়কে নতুন বিশ্ব ঐতিহাসিক দলিল হিসাবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছেন যুক্ত রাজ্য পুঁজের এই সংস্থা। 1971 সালে 7ই মার্চ
ঢাকা রেসকোর্স ময়দানে বিশাল সমাবেশে ভাষণ দেন শেখ মুজিবুর রহমান। সেদিন সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে বাঙালিকে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে মুক্তির সংগ্রাম ঝাঁপিয়ে পড়ার ডাক দেন তিনি। তার ডাকে সাড়া দিয়ে বাঙালি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মরণপূর্ণ লড়াইয়ের সামিলিত হয়েছিল। মুক্তির সংগ্রামে 7.5 কোটি মানুষ জাতীয় চেতনায় উদ্বেলিত ও ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অধিকার আদায়ের লড়াইয়ের তিনি নিয়ে এসেছিলেন মুক্তির বার্তা। সেই ঐতিহাসিক ভাষণের সামরিক শক্তি মুখোমুখি হয়ে নতুন বাংলাদেশকে আগামী পথে অগ্রসর হওয়ার শক্তি জুগিয়েছিলেন বঙ্গবন্ধু। সেই ভাষণ বাঙালি জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দলিল। প্যারিসে ইউনিকেস্টের সদর দপ্তরে সংস্থাটি বিষয় ঐতিহাসিক কর্মসূচি আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির IC4 দিনব্যাপী বৈঠকের নতুন 78টি বিষয় ঐতিহাসিক দলিলের স্বীকৃতি দিয়েছিলেন, সুপারিশ করেন। কিন্তু যেই নেতৃবৃন্দরা বক্তব্য দিয়ে গেছেন ওনারা আমার অনেক সিনিয়র পারসন। ওনারা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে নিয়ে তারা যা বলে গিয়েছে, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী, আমি আমার পক্ষে এত কিছু বলা সম্ভব নয়। আমি আজ আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি দুজন ব্যক্তি যে মূল্যবান কথাগুলা বলে গিয়েছে আমার জানা ছিল না। আজ প্রধান অতিথি জি প্রধান অতিথি এবং প্রধান আলোচক যে টিভির সভাপতি এবং পরিচালক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে এবং আমাদের জ্বালাময় বক্তব্য চাই। জি জি মহারাজ আরেকটু জ্বালাময় বক্তব্য চাই তোমার কাছ থেকে। জ্বালাময় বক্তব্য আপনার কাছ থেকে আমি শিখবো, আপনি নেক্সট দিবেন। আমি একজন সাধারণ কর্মী, আমি যুবলীগ করি। আমার দুর্ভাগ্য বঙ্গবন্ধুর ভাগিনা আমার যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ভাই, তার সাথে যুবলীগ করতে পারিনি, আমার দুর্ভাগ্য। তারই সুযোগ্য সন্তান শেখ ফজলে শামস ফরজ ভাই, তার সাথে আমি যুবলীগ করতে পেরে আমি গর্ব। জি আমার লিডার আলহাজ মাইনুল হোসেন খান নিখিল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, ওনার জন্য দোয়া করবেন, উনি অসুস্থ। এবং আমার ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ভাই, ওনার জন্য দোয়া করবেন। সাধারণ সম্পাদক ইসমাইল ভাই, ওনার জন্য দোয়া করবেন। সম্মানিত অতিথিবৃন্দ, আমি চাইছি আমি একটু তারপর আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, মানে বারবার কথা বলতে পারবো? যে আমি একটু আমার একটা প্রশ্ন আপনি অবশ্যই বলতে পারবেন, আপনাদেরকে ছুড়ে দিচ্ছি, আপনারা যখন পারেন তখন এটা উত্তর দিবেন। আজকের আলোচনার বিষয় হলো 7 মার্চের ভাষণ নিয়ে। ইতিমধ্যে আমি একটু রাজনৈতিক প্রশ্ন আপনাদের কাছে, আলোচক বিন্দুদের, অতিথি বিন্দুদের কাছে। প্রশ্নটা হলো এই: বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীনতা পেতাম না। যার জন্ম না হলে বাংলা ভাষায় কথা বলা সম্ভব হতো না। আজকে তাকে নিয়ে আমরা আপনারা আলোচনা করছেন, দেশবাসী শুনছে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, তার উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা এই মুহূর্তে দেশের নেতৃত্ব দিয়ে দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে পরিণত করতেছেন। প্রত্যেক অতিথিবৃন্দ লক্ষ্য করবেন, এই উন্নয়নশীল দেশ হিসেবে ইতিমধ্যে বিশ্বে কিছু কিছু স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে। এই উন্নয়নশীলকে বাধাগ্রস্ত করার জন্য নাকি এটা রাজনৈতিক কোনো সাইল, এই বিষয়ে আপনাদের কাছে আমার জানার দরকার। আল জাজিরা টেলিভিশন কর্তৃক একটা রিপোর্ট বাংলাদেশ সরকার এবং কি বাংলাদেশ সরকার কর্তৃপক্ষকে নিয়ে একটা রিপোর্ট করেছে। এটা কি রাজনীতির উদ্দেশ্য হাসিল অথবা তাদের কোনো ব্যক্তিগত উদ্দেশ্য? এক। দ্বিতীয়ত হচ্ছে যে হ্যাঁ, এখন যদি কোনো সেটা হয়ে থাকে এই বিষয়ে আমরা শুনবো আপনাদের কাছে। আমরা আজকে আমাদের বিশেষ অতিথিবৃন্দগণ অত্যন্ত যোগ্য আলোচনা, মানে গঠনতন্ত্র আলোচনা করছিলেন, আমরা তাদের কাছে জানবো। খান সাহেব এবং কি আমাদের যিনি আজকের প্রধান অতিথি মোহাম্মদ তহিদুল ইসলাম সাহেব, ওনার কাছে আমরা জানবো আল জাজিরা রিপোর্ট সম্বন্ধে। ইতিমধ্যে রিপোর্টের পর বাংলাদেশে বিএনপি এবং কি বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের একটু
আজকে এক সপ্তাহ যাবত মাথা ছাড়া দিয়ে উঠছে, কি উদ্দেশ্যটা কি সেটা হইতে পারে, শুনবো আপনাদের কাছে আজকে আলোচক বিন্দু। জি, ধন্যবাদ সকল। জি মহারাজ খান, ধন্যবাদ সভাপতিকে। আপনার বক্তব্যটি শেষ করুন মহারাজ খান। জি জি, সবার জন্য দোয়া করবেন। আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, ওনার জন্য দোয়া করবেন। আমাদের মাননীয় সভাপতি মহোদয়, উনি যা বলেছেন, উন্নয়ন উন্নয়ন সারা বিশ্বের মানুষ দেখতেছে। পদ্মা সেতু নিজের অর্থায়নে, হাতির ঝিল আমার পার্শ্ববর্তী এলাকা, দেখেন হাতির ঝিলে যাদেরকে আমাদের আওয়ামী লীগ নেতৃবৃন্দদেরকে প্লটগুলো দিয়েছিল, তারা আওয়ামী লীগ যারা করতো তাদেরকে এই হাতির ঝিলের পাশে দুর্গন্ধের জন্য এই প্লটগুলা দিয়েছিল। তারা এখন রাজকপাল, হাতির ঝিল হয়েছে, বিভিন্ন জায়গা থেকে দেখতে আসে। বাংলাদেশের মতন একটা জায়গার মধ্যে হাতির ঝিল একটা প্রকল্প হয়েছে, দেখার মতন জায়গা। মেট্রো রেল দেখেন, মেট্রো রেল উন্নতি করছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত এবং উন্নয়ন বলার শেষ নাই। আমি সবার কাছ থেকে শিখবো, শুনবো, অল্প অল্প করে গল্প শুরু হয়। আমাদের যে প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ আলোচক, তারা বলবে, তাদের কাছ থেকে আমি শিখবো। আমি একজন ছোট ক্ষুদ্র মানুষ, আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের কর্মী। অসংখ্য আমার ধন্যবাদ, এত যোগ্য অসংখ্য নেই। ধন্যবাদ মহারাজ খান। আপনি আমরা আসলে এই তৃণমূল পর্যায় থেকে আপনাদেরকে তুলে আনার অর্থই হলো আপনারা এই সিনিয়র মানুষদের সাথে, এই শিক্ষা জি জি জি, আপনাকে ধন্যবাদ। সাথে, আমাদের এই যে রাজনীতিবিদদের সাথে আপনারা যখন আমি আলোচনায় একটা অংশ বক্তব্যের নিবেন, মধ্যে বলতাম, দেশ দিয়েছে জাতির পিতা, না আমি জি জি, আমি একটা বক্তব্যের মধ্যে বলতাম, দেশ দিয়েছে জাতির পিতা, সাগর দিলে তুমি, পিতা দিল স্বাধীনতা, স্বপ্ন জাগালে তুমি। তা আমাদের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী জাগিয়েছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তব করতেছেন। এটি আমি আপনাদের কাছে শিখবো। আপনারা, আমি তেমন কিছু আলোচনা করব না, আপনি আপনাদের কাছে শিখবো। জি মহারাজ খান, আপনি সংযুক্ত থাকুন। আবার আসবো আপনার কাছে। শুধু দর্শক শ্রোতা, যাব প্রধান অতিথির কাছে। ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম। ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আপনি খুবই মূল্যবান আলোচনা দিয়ে অনুষ্ঠানটি শুরু করেছিলেন। আপনার আলোচনার ধারাবাহিকতায় আমরা একটু ফিরে যেতে চাই। জি, ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম। জি, ধন্যবাদ মহিউদ্দিন খান ফারুকী ভাই। আসলে আমি অত্যন্ত মুগ্ধ হয়ে শুনছিলাম আমাদের প্রধান আলোচক মোহাম্মদ মশিউর রহমান খান। উনি অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দরভাবে এই 7ই মার্চের ভাষণের গুরুত্ব এবং তাৎপর্য উনি তুলে ধরেছিলেন। উনি আসলে সব সার কথাগুলোই বলে গেছেন। আমি একটি বিষয় শুধু এখানে বলতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু উনি যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে 10 লক্ষ লোক সেদিন রেসকোর্স ময়দানে এসে জমা হয়েছিল। আমরা জানি সে সময় আমাদের পথঘাট কি দুর্গম ছিল, যাতায়াত ব্যবস্থা কত দুর্গম ছিল। এরকম একটা পরিবেশে 10 লক্ষ লোকের একটা জায়গায় জমায়েত হওয়া, এটি একটি হ্যামিলিয়নের বাঁশিওয়ালা যেমন বাঁশির সুরে সমস্ত একে ডেকে ফেলেন, সেরকম ভাবে ওনার তর্জনীর দ্বারা সারা বাংলাদেশের আনাচে কানাচে, পথ প্রান্তর থেকে সমস্ত মানুষগুলোকে ওনার সেই ভাষণ শোনার জন্য আহ্বান জানিয়েছিলেন। মানুষ বুঝতে পেরেছিল আজকের এই দিনটিতে উনি যে আমাদের দিক নির্দেশনা দিবেন, যে আমাদের তথ্য দিবেন, যেভাবে আমাদের প্রস্তুতি নিতে বলবেন, সেটি শোনার জন্য মানুষ বুক ভরা আশা নিয়ে অনেক আগে থেকেই এটা প্রস্তুতি নিয়েছিল। যে কারণেই সেদিন সবাই সেই রেসকোর্স ময়দানে দেশের পথে প্রান্তর থেকে, গ্রামান্তর থেকে পায়ে হেঁটে এসে মানুষ সেখানে জমায়েত হয়েছিল। একটি জিনিস লক্ষণীয় বিষয়, তখন পাকিস্তানের শাসন করত পাকিস্তানিরা, কিন্তু পুরো পূর্ব পাকিস্তানের একটা বৈধ রাষ্ট্রের সরকার প্রধানের মতো বঙ্গবন্ধু যেভাবে উনি 7ই মার্চের ভাষণে ঘোষণা দিয়েছিলেন, ওনার তর্জনীর দ্বারা যে নির্দেশনা দিয়েছিলেন, তাতে দেশটি পুরো মার্চে 1ম তারিখ থেকে উনার ইশারায় কিন্তু সারা বাংলাদেশ, পূর্ব পাকিস্তান তখন চলতো। উনি ঘোষণা দিয়েছিলেন
28 তারিখে কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবেন। এরপর যদি বেতন না দেওয়া হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের উপর আমার অনুরোধ রইল, প্রত্যেকে ঘরে ঘরে দুর্গ গড়ে দিল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা সব বন্ধ করে দেবে। এই যে তর্জনীর ওনার ইশারা, উনি একজন বৈধ সরকারের রাষ্ট্রপ্রধান হিসেবে সমস্ত অফিস আদালতের প্রধানদেরকে বলে দিয়েছিলেন কি যে তোমরা তাদেরকে 28 তারিখে বেতন দিয়ে দিবে। এটি কিন্তু সহজ বিষয় নয়। উনার সেই নির্দেশে সারা পূর্ব পাকিস্তান তখন চলতো, প্রত্যেকটা মানুষ তার কথায় একেবারে চলতো। উনি যে নির্দেশ দিতেন সেটি অক্ষরে অক্ষরে পালন করত। আমরা এই জিনিসটি আমরা দেখেছি। তিনি বলছেন যে আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দিবে। এই ইশারা দিয়ে উনি বলেছিলেন কি যে তোমরা প্রস্তুত থেকো। উনি অত্যন্ত কৌশলে আমাদের মুখ্য আলোচক, প্রধান আলোচক মহোদয় যে বিষয়টি বলেছিলেন যে স্বাধীনতার ঘোষণা সরাসরি না দিয়ে প্রকারান্তরে পরোক্ষভাবে এই কথাটি বলে দিয়েছিলেন কি যে আজকে থেকে শুরু হয়ে গেল স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতার ঘোষণা প্রকারান্তরে তিনি ঘোষণা করেই দিলেন। বিষয়টি হচ্ছে, আমি পবিত্র কোরআন শরীফের একটি আয়াত আপনার বলি, সেটি হচ্ছে ওমা ইউতিল হিকমাতা মাইয়াশাও ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরান। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে প্রজ্ঞা দান করেন, বিচক্ষণতা দান করেন, জ্ঞান দান করেন, এবং যাকে প্রজ্ঞা দান করা হয়, জ্ঞান দান করা হয়, বিচক্ষণতা দান করা হয়, ভীষণ মিশন যার দূরদৃষ্টির মধ্যে থাকে তাকে দান করা হয় প্রভূত কল্যাণ। এই যে আমাদের বঙ্গবন্ধু, উনার ভিতরে ছিল অত্যন্ত দূরদর্শিতা, অত্যন্ত বিচক্ষণতা, যে কারণেই কিন্তু উনি সরাসরি এই স্বাধীনতার ঘোষণাটি না দিয়ে উনি পরোক্ষভাবে ঘোষণাটি দিয়েছিলেন। চারিপাশে ছিল কামান সাজানো, বুলেট সাজানো। সেই 10 লক্ষ মানুষের উপর স্বাধীনতার ঘোষণা সেদিন প্রত্যক্ষভাবে দিলেই কিন্তু একটা মেশাগার হয়ে যেত, যে কারণে তিনি প্রকারান্তরে এই ঘোষণাটি দিয়েছিলেন। এনডব্লিউডি টিভির সাংবাদিক ডেভিড ফ্রস্ট ওনাকে একদিন জিজ্ঞেস করেছিলেন যে আপনি সরাসরি কেন স্বাধীনতার ঘোষণা সেদিন দিলেন না। উনি এই উত্তরে বলেছিলেন, আমি পাকিস্তানিদেরকে এই সুযোগ দিতে চাইনি কি যে আমি যদি স্বাধীনতার ঘোষণা দিয়ে ফেলি তাহলে তারা আমাদের উপর সেই দিনই ঝাঁপিয়ে পড়বে এবং রাষ্ট্রকে বলবে যে উনি দেশকে স্বাধীনতার ঘোষণা দিয়ে ফেলেছেন, সুতরাং আমাদের কোনো উপায় ছিল না, বিধায় আমরা তাদের উপর রক্তাক্ত এই যে হামলা চালাইছি, তাদের হত্যাযজ্ঞে আমরা নেমে গেছি। সেই প্রশ্নের উত্তরটি উনি এই প্রকারান্তরে এটি ঘোষণা করে দিয়েছিলেন। এই যে বিষয় ওনার দূরদর্শিতা, এটি ছিল একটা অনেক বড় বিষয়। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ মুক্তিযুদ্ধকালের জন্য একটা উজ্জীবনী শক্তি হিসেবে কাজ করেছে। এই বস্তুনিষ্ঠ একটা ঐতিহাসিক ভাষণ, একদিকে যেমন পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচার নিপীড়ন উল্লেখিত হয়, তেমনি মুক্তিকামী বাঙালির জন্য এই ভাষণটি ছিল দিক নির্দেশনার একটা শামিল। তাই আমাদের গৌরবোজ্জ্বল এই যে মহান মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের পূর্বে প্রাককালে এই ভাষণের অবদান অপরিসীম, অত্যন্ত গুরুত্ববহ। 7ই মার্চের ভাষণ মুক্তির মন্ত্রে উজ্জীবিত বাঙালি জাতি 9 মাস সশস্ত্র সংগ্রাম করে লাল সবুজের পতাকায় নিয়ে আসে একটি সুন্দর শস্য জলা সুফলা এই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটা অভ্যুদয় ঘটায়। এই মার্চের এই ভাষণে আমাদের আসলে স্বাধীনতার শিক্ষায় দীক্ষিত হয়। বঙ্গবন্ধু যে আজন্ম লালিত স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে একটি সোনার বাংলা হিসেবে গড়ে তোলা, স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, উনি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দিয়ে গেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে সোনার বাংলার যে মিশন নিয়ে উনি কাজ করেছিলেন, আমাদের সেই পাকিস্তানি দোসররা তাদেরই কিছু নরকিটে দেশে তাকে সব পরিবারে 75 15 আগস্টে হত্যা করার ফলে এই জিনিসটি আমরা অর্জন করতে তখন পারি না। কিন্তু আজকে আপনারা দেখবেন
তারই সুযোগ্য জি, কন্যা জননেত্রী মহারাজ শেখ খান, হাসিনা। আপনার ওখান থেকে কি আওয়াজ আসছে? রাস্তায় রাস্তায়, এই ভিতরে না, রাস্তায়। জি আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, জি, হ্যাঁ, ইঞ্জিনিয়ার উনি ডক্টর আজকে মোহাম্মদ ক্ষমতায় তৌহিদুল ইসলাম, আলোচনাটি অধিষ্ঠিত। ফিনিশিং এ নিয়ে আসতে হবে। জি জি জি, আমি শেষ করে দেবো, আর 1 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো। বিষয়টি হচ্ছে কি যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ জি, হাসিনা ইঞ্জিনিয়ার ডক্টর উনি উনি ক্ষমতায় অধিষ্ঠিত। উনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধি অর্জনের পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। আজকে এলডিসি থেকে উত্তরণের সুপারিশ পেয়েছে জাতিসংঘ কর্তৃক। যোগ্যতা নির্ধারণের যে সূচক ছিল সেই মাথাপিছু আয় আজকে আমাদের বেড়ে $2100 হয়েছে। মানব সম্পদ, জলবায়ু এবং অর্থনৈতিক ভঙ্গুরতা, এই যে 3টি সূচক, এই 3টি সূচকেই আমাদের দেশ আজকে পাস করেছে, যার ফলে 2018 এবং 2021 সালের মূল্যায়নে 3 সূচকে মান অর্জন করেছে। যে কারণে আমরা আজকে এলডিসি থেকে আমরা উত্তরণের সুপারিশ পেয়ে উন্নয়নশীল দেশে আমরা উপনীত হতে পেরেছি। আমাদের সাথে আরো 2টি দেশ, নেপাল এবং লাওস ও এলডিসি থেকে বের হয়ে এসেছে। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি তারা পুঙ্খানুপুঙ্খ বিচার করে গত 26শে ফেব্রুয়ারি শুক্রবার রাতে 5 দিনের বৈঠক শেষে তারা আমাদেরকে এই যে একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ উন্নয়নশীল দেশের স্বীকৃতি দান করেছে। এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অর্জন করেছি। এটি আমরা বাঙালি হিসেবে গর্ব করার মতো একটি বিষয়। একটা জিনিস লক্ষ্য করলে আপনারা দেখবেন, আজকে ওনার নেতৃত্বে সমস্ত ক্ষেত্রে দেশ আজকে উন্নয়নের মহাসড়কে ধাবমান। 2006-07 সালের দিকে যদি আমরা দেখি, বাংলাদেশের বাজেট ছিল 54,800 কোটি টাকা। বর্তমানে এই বাজেট আজকে 5.5 লাখ কোটি টাকায় উন্নতি হয়েছে। 2,05,000 কোটি টাকার যে একটা উন্নয়ন বাজেট ছিল, সেটি উন্নয়ন বাজেট আমাদের 19,000 কোটি টাকা থেকে 2,05,000 কোটি টাকায় আজকে এসে উপনীত হয়েছে। আমাদের রিজার্ভের দিকে যদি তাকিয়ে দেখেন, তখন ছিল আমাদের রিজার্ভ 5 বিলিয়ন মার্কিন ডলার, যেটা বর্তমানে 42 মিলিয়ন মার্কিন ডলারে ছাড়িয়েছে। দেশের অর্থনীতি নিয়ে এখন বিশ্বব্যাপী প্রশংসা চলতেছে। এক সময় যে আমাদেরকে বলতো বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি, আজকে এ কথাটি বলার আর কোনো সুযোগ নাই। সারা বিশ্ব আজকে অবাক বিস্ময়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে যে বাংলাদেশ আজকে অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি এখন অত্যন্ত চাঙ্গা অবস্থায় আছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই 2021 পালনকালে বাংলাদেশ একসময় হয়ে যাবে মধ্যম আয়ের দেশ, 2030 সালে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং 2041 সালে উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে। এই মিশন নিয়েই আমাদের বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। 2030 সালে বাংলাদেশের মাথাপিছু আয় হবে $5,479 বেশি এবং 2041 সালে বাংলাদেশের সার্বিক দারিদ্র্যের হার 0% নামিয়ে আনা সম্ভব হবে। আমাদের যে কথাটি একজন আলোচক বলে গেছেন যে আমাদের নিজস্ব অর্থায়নে এই যে পদ্মা সেতু, এই পদ্মা সেতুর যেটি কল্পনা অনেকে বলতো যে এটি কখনোই সম্ভব নয়, সেটি নির্মাণ কাজও আজকে প্রায় শেষের পথে। এই সমস্ত যে উন্নয়ন, এই উন্নয়ন আজকে আমরা রাস্তায়, পথে ঘাটে, বাজারে যদি যাই তাহলে আমাদের চোখে এটা দৃশ্যমান, সবার চোখে এটা দৃশ্যমান। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে পরে একটি জিনিস লক্ষ্য করে দেখবো যে প্রাচীন রাজা বাদশাদের আমলে তাদেরকে কিভাবে মূল্যায়ন করা হতো। বাজারে গেলে দেখা যেত যে শস্য। প্রধান অতিথি, জি জি, আপনি বলছিলেন উন্নয়নের কথা, আপনি অজানা তথ্যগুলি জাতির কাছে তুলে ধরছেন। এই উন্নয়নকে বাধাশীল করার জন্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুল ইসলাম হয়তোবা এই যে আল জাজিরা একটা রিপোর্ট করেছে, এই ব্যাপারে আপনার মনস্তাব কেমন, একটু আমাদেরকে দর্শকদের বলুন। জি জি, আমি সেই কথাটি আসতেছিলাম। বিষয়টা হচ্ছে কি যে আমরা যারা নেতিবাচক চিন্তা করি, সব সময় আমরা নেতিবাচক জিনিস দেখি, নেগেটিভ জিনিস দেখি এবং খারাপ জিনিস দেখি। আপনি একটা কথা আমাদের প্রচলিত আছে কি যে একটা অনুষ্ঠানে গিয়ে এক লোক খুব নেতিবাচক, সে সব সময় মানে সবকিছুর ভিতরে নেতিবাচক জিনিস খুঁজে বেড়ায়।
তো খাবার দাবার সমস্ত পরিবেশনা সবকিছুই চমৎকার হয়েছে। এই চমৎকারের পর তার কাছে যখন মন্তব্য জানতে চাওয়া হলো, তখন যখন কোনো নেগেটিভ কমেন্ট করতে পারছিল না, তখন সে বলল কি যে অতি ভালো ভালো নয়। আমরা আজকে আমাদের এইসব দৃষ্টিভঙ্গির মানুষকে দেখি, একটা গ্লাসে যদি অর্ধ গ্লাস পানি থাকে, তখন সে বলবে কি যে গ্লাসটিতে অর্ধেক গ্লাস হচ্ছে ফাঁকা আছে, শূন্য হচ্ছে, শূন্য অবস্থায় আছে। সে অর্ধেক গ্লাস যে ভরা আছে এই জিনিসটি তার চোখে আসে না। আজকে বাংলাদেশে যে উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নগুলো তাদের চোখে পড়তেছে না, যে কারণে সবসময় নেতিবাচক জিনিসগুলো তারা দেখতেছেন এবং সুকৌশলে একটি বিষয় দেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় সেই জিনিসটি তারা চিন্তা করে এই সমস্ত ষড়যন্ত্র তারা করতেছেন। নেতিবাচক রাজনীতির এটি হচ্ছে একটি অন্যতম একটি সূচক এবং অন্যতম একটি ধারা। একটি বিষয় মনে রাখতে হবে, তারা সব সময় খুঁজে বেড়াচ্ছে কোন সময়টিতে এই সমস্ত জিনিস মানুষের কাছে তুলে ধরে দেশকে অস্থিতিশীল করা যায়। সেই অস্থিতিশীল করার জন্যই তারা কিন্তু এই প্রক্রিয়া এবং এই পায়তারা করে যাচ্ছে। আমাদের সেনাবাহিনী প্রধান, ওনার হয়তো রিটায়ারমেন্টের সময় হয়তো শেষ হয়ে আসছে, এরকমই একটা সময় এই সমস্ত জিনিস আল জাজিরা দিয়ে কৌশলে তারা রিপোর্ট করাইছে এবং দেশকে জানাতে চাইছে, জাতিকে জানাতে চাইছে কি তোমরা এরকম একটা সময়ে এই নেতিবাচক জিনিসগুলো তোমরা নিয়ে ঝাঁপাইয়া পড়ো। বিষয়টা এটি ছাড়া আর অন্য কোনো কিছু আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। আজকে দেখেন কিন্তু সারা বিশ্বে যে করোনা মহামারী, সেই করোনার মহামারীতে সারা বিশ্ব আজকে শুয়ে গেছে। যেখানে উন্নত দেশ আমেরিকা, যেখানে নিউজিল্যান্ড, যেখানে চীন, সমস্ত দেশ আজকে লকডাউন হয়ে গেছে, সেখানে মানুষ মানে হাজার হাজার মানুষ, লাখে লাখে মানুষ মরতেছে। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাকে কিভাবে দক্ষতার সাথে উনি হ্যান্ডেল করেছেন এবং করোনা এটা থেকে উত্তরণ ঘটাইছেন। এই উপমহাদেশে করোনা মোকাবেলায় বাংলাদেশ একেবারে সবার শীর্ষে। এই করোনা মোকাবিলায় সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 20তম অবস্থানে। সুতরাং এই সমস্ত মোকাবিলা যেখানে উন্নত দেশগুলি সঠিকভাবে করতে পারছে না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার প্রাজ্ঞতা, ওনার বিজ্ঞতা, ওনার বিচক্ষণতা দ্বারা এই সমস্ত জিনিসকে সব সময় উনি নিয়ন্ত্রণ করে গেছেন এবং মানুষকে একটা জাতিকে সঠিক পথ দেখায় নিয়ে যাচ্ছেন। এই জিনিসটি যারা নেতিবাচক রাজনীতি করে তাদের কাছে ভালো লাগে না বলেই তারা এই সমস্ত নেতিবাচক জিনিসগুলো জাতির সামনে সুকৌশলে বিশেষভাবে তুলে ধরেন, বিশেষ একটি সময় খুঁজে নেন কি যে কোন সময় তারা এটি করতে হবে। এটিরই একটি প্রয়াস হিসাবে তারা এই কাজটি করেছেন বলে আমার কাছে মনে হয়। তা আমি আমার কথা প্রায় শেষ করে দিতেছি, আর সময় হয়তো পাওয়া যাবে না। আমরা এই অবস্থানে এই বর্তমান সরকার যেভাবে কাজ করে যাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দিক নির্দেশনা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সাথে সাথে আপনারা আমাকে একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন, যে টিভির সংশ্লিষ্ট কলা কৌশলীকে সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনাদের সাথে আবারও দেখা হবে। ইসলাম, আপনি আমাদের সাথে সংযুক্ত থাকুন। আপনার আলোচনা শুনে আমার মনে হয়েছিল যে আজকে প্রধান অতিথি নির্বাচনে আমরা ভুল করি নাই। আলহামদুলিল্লাহ, আপনার অসাধারণ উপস্থাপনা এবং প্রজ্ঞাপূর্ণ আলোচনা, ইতিহাস নির্ভর, বাস্তবতা নির্ভর এবং তথ্য উপাত্ত ভিত্তিক খুব চমৎকার আলোচনা আপনি আজকে করেছেন। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সম্মানিত রেজিস্ট্রার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শুধু দর্শক শ্রোতা, যাব প্রধান আলোচকের কাছে। অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। জনাব মশিউর রহমান খান, যিনি বরাবরই খুব চমৎকার আলোচনা করেন, রাজনীতি বিশ্লেষক ও সমাজসেবক। জনাব মশিউর রহমান খান, আপনার অসমাপ্ত আলোচনাটি খুব সংক্ষেপে একটু স্পষ্ট করবেন। প্রধান অতিথি অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন, সুন্দরভাবে আলোচনা করেছেন, ধন্যবাদ ওনাকে। যে কথাটি আমি বলতে চেয়েছিলাম যে আজকের আপনার প্রেক্ষাপটটা হলো 7ই মার্চের ভাষণের উপর বক্তব্য, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল। আসলে বঙ্গবন্ধুর এই ভাষণটির মধ্যে তার যে উক্তিগুলো ছিল, তার যে বক্তব্যগুলো ছিল, আমি একটু আগে বলেছি যে প্রায় 5-6টি বিষয়ের উপরে উনি যদিও একসাথে বক্তব্যটা দিয়েছেন, কিন্তু ভাগে 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 সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছিলেন। এই ভাগে ভাগে বুঝিয়ে দেওয়ার কারণেই এই ভাষণের মাধ্যমে স্বাধীনতাকামী মানুষ, সচেতন নাগরিক সমাজ, বুদ্ধিজীবী, দেশপ্রেমী সাধারণ জনতা সবাই ঐক্যবদ্ধ হন ও দেশের স্বাধীনতা অর্জনের জন্য এক দুঃসাহসিক প্রস্তুতি নিতে থাকেন।
এটি এমন একটি ভাষণের মাধ্যমেই এই জাতিকে একত্রিত করেছিলেন। যে কথাটি একটু আগে মাননীয় প্রধান অতিথি বলেছেন যে একটি আঙ্গুলের ইশারায় 7.5 কোটি মানুষকে একত্রিত করেছিল। আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম একটি মানুষ যদি তার সৎ উদ্দেশ্য থাকে, যদি তার স্বার্থহীনভাবে জনগণের জন্য মানুষের জন্য কাজ করার চিন্তা থাকে, তার যে সাহসিকতা থাকে, এই সাহসিকতা তার সমস্ত কিছু অর্জন করার প্রচেষ্টা সফলতা লাভ করে। ঠিক তেমনি ভাবে জাতির পিতার এই সাহসিকতা তার নিজের কোনো স্বার্থের জন্য ছিল না, দেশের মানুষের মুক্তির জন্য ছিল, যে কারণে তার এক আঙ্গুলের ইশারায় সারা দেশ ঠিক নিয়ন্ত্রণ ছিল। সে যখন বলেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন বন্ধ থাকবে, ব্যাংক বন্ধ থাকবে, 2 ঘন্টা খোলা থাকবে, শ্রমিকদের বেতন দেওয়ার জন্য বেসরকারি কোম্পানিদেরকে বলেছে তোমরা এই যে কদিন বন্ধ থাকবে তাদের সমস্ত পয়সা দিয়ে দেবা। তার যে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগ যে ছিল তাদেরকে হুকুম করেছে, তাদেরকে নির্দেশ দেয় না, হুকুম করেছে সরাসরি আওয়ামী লীগ কর্মীরা তোমরা যে যেভাবে পারো সেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এখানে সংযুক্ত হবে, সকলের পাশে দাঁড়ান। এই যে দুঃসাহসিকতা, এই দুঃসাহসিকতার বড় অভাব ছিল না বিধায়, কোনো অভাব ছিল না বিধায় বঙ্গবন্ধু সকলকে একত্রিত করতে পেরেছিলেন। বঙ্গবন্ধু তার নিজের ভাষায় কিন্তু বলে গেছেন, তার কথার মধ্যে কিন্তু তার নিজের গ্রামের ভাষা কিন্তু চলে আসছে, তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। এটা কিন্তু বঙ্গবন্ধুর লোকাল ভাষা, করো না। 7 কোটি মানুষকে দাবিয়ে রাখতে পারবা না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না। এই যে কথাগুলো এত সুন্দরভাবে মানুষকে উদ্বৃত্ত করেছিল, যার মাধ্যমে এই স্বাধীনতার ভাষণ দিয়ে দেওয়ার কারণে মুক্তিযুদ্ধ সমস্ত মানুষ একত্রিত হয়েছিল। সে কিন্তু জানতো যে বক্তব্য দেওয়ার পর তাকে পাকিস্তানি হানাদাররা কিন্তু গ্রেফতার করে, সে জানতো, জানার কারণেই কিন্তু সে বলে গেছে। কিন্তু যদি এদেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন। প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। এটি ছিল কিন্তু তার বক্তব্য মানুষকে অনুপ্রাণিত করা। এই বক্তব্যের সারা বিশ্বে এই বক্তব্যের উপর রিসার্চ করতে করতে 47 বছর পরে 2017 সালের 30শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণটিকে ঐতিহাসিক দলিল হিসাবে স্বীকৃতি দেয়। সেটা হলো ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিতে সুপারিশ করে ইউনেস্কো 47 বছর পরে। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে আসলে এই ভাষণটির গুরুত্ব কতখানি ছিল। এই ভাষণটির মধ্যে দিয়েই এই স্বাধীনতা অর্জন হয়েছে। এই ভাষণটির মধ্যে দিয়ে যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, দেখা গেছে যে শিশু বয়স 12 বছর 10 বছর, সেও কিন্তু মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই বঙ্গবন্ধু দেখে নাই, শুনছে বঙ্গবন্ধু কি হচ্ছে, বঙ্গবন্ধু বলে গেছে তো এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম, মুক্তি সংগ্রাম, এই কথা যে বলে গেছে শুনে কিন্তু সমস্ত লোক উজ্জীবিত হয়। মা তার সন্তানকে পাঠিয়ে দিয়েছে, যাও তুমি যুদ্ধে যাও। স্ত্রী তার স্বামীকে পাঠিয়েছে, তুমি যুদ্ধে যাও। ভাই তার ভাইকে পাঠিয়েছে, তুমি যুদ্ধে যাও। এই যে একটি দুঃসাহসিক বক্তব্য ছিল, এই সমস্ত কিছু অনুপ্রেরণা, সমস্ত লোক 7.5 কোটি মানুষকে একত্রিত করার এই শক্তি, মনোবল, সাহস, সমস্ত কিছুর পিছনে ছিল স্বার্থহীনভাবে কাজ করা, সততা, একনিষ্ঠাই ছিল তার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর একটি স্বপ্ন ছিল, জাতির পিতার স্বপ্ন ছিল স্বপ্নের সোনার বাংলা গড়া। এই লক্ষ্যে কাজ করা শুরু করেছিল। অল্প সময় 3.5 বছরের মাথায় সেই নরপিশাচ যারা জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিল, ওরা ভেবেছিল জাতির পিতাকে হত্যা করি জাতির পিতার স্বপ্নকে শেষ করে দেবে, ম্লান করে দেবে। কিন্তু ওরা জানে না জাতির পিতার সুযোগ্য কন্যা পৃথিবীর বুকে বেঁচে ছিল, যিনি আজকে গণতন্ত্রের মানস কন্যা। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া
প্রতিষ্ঠানের দলের সভানেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যার ভিতরও তার পিতার সে স্বপ্নটা কি ছিল? স্বপ্নটি ছিল সোনার বাংলা গড়া। সোনার বাংলাটা কি? সোনার বাংলাটা ছিল দুঃখী, অসহায় দেশের সমস্ত মানুষের মুখে হাসি ফুটানো। এটি ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের কাজ, তার অসমাপ্ত কাজ। তার সুযোগ্য কন্যা হাতে ধরে নিয়ে কিন্তু আজকে অসমাপ্ত কাজ সমাপ্তর পথে চলে যাচ্ছেন। আমরা লক্ষ্য করছি জাতির পিতার স্বপ্ন ছিল ঘরহীনদের ঘর দিবেন, অসহায়দের সহায় সম্বল দিয়ে তৈরি করবেন। জাতির কন্যা জননেত্রী শেখ হাসিনা, আপনারা দেখেছেন এই বছরটি পালিত হচ্ছে জাতির পিতার জন্ম শতবার্ষিকী। এই জন্ম শতবার্ষিকী উপলক্ষে 1,81,000 মানুষকে গৃহহীনদের ঘরের ব্যবস্থা করছেন। ইতিমধ্যেই প্রায় 50,000 ঘর দেওয়া হস্তান্তর হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অসহায় মানুষের পাশে কিভাবে জাতির পিতার কন্যা মানুষকে সহায় সম্বলহীন ভাবে সহায়ভাবে তৈরি করছেন। কিভাবে একটি মানুষকে আমরা লক্ষ্য করেছি সারা পৃথিবীতে যখন করোনা মহামারী প্রাদুর্ভাব দেখা দিল, সাথে সাথে কত সুন্দরভাবে কত গুছিয়ে এদেশের সমস্ত আপামার জনতার সমস্ত মানুষকে সেই বঙ্গবন্ধু জাতির পিতার মতো একই আঙ্গুলের ইশারায় সমস্ত মানুষকে একত্রিত করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সহযোগী সংগঠন, শ্রমজীবী, বুদ্ধিজীবী সমস্ত মানুষ কিন্তু অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে এই মহামারী করোনার সময় সহযোগিতার হাত বাড়িয়েছিলেন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায়। আমরা লক্ষ্য করেছি আমরা লক্ষ্য করেছি জাতির পিতার অসমাপ্ত কাজগুলো জাতির জনক কন্যা জননেত্রী শেখ হাসিনা দুর্বার গতিতে সূক্ষ্মতার সাথে, দক্ষতার সাথে, বিচক্ষণতার সাথে কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার পথে একটি পক্ষ, একটি গোষ্ঠী বাধা সৃষ্টি করার পায়তারা শুরু করেছেন। কে এই পক্ষ, কে এই গোষ্ঠী? এই গোষ্ঠী ওই গোষ্ঠী যে গোষ্ঠী স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের বিরুদ্ধে বিরোধিতা করেছিল, আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছিল, যে গোষ্ঠী ওই সময় আমার ভাই, মা, বোন, বন্ধু বান্ধব, বাবা, চাচা যাদেরকে ধরে নিয়ে হত্যা করেছিল, এই সেই গোষ্ঠী যে গোষ্ঠী দেখছে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের পথে চলছে। তারাই ঠিক জাজিরাকে দিয়ে এরকম একটি অসত্য একটি বক্তব্য জাতির কাছে উপস্থাপন করেছিল। ওরা ভেবেছিল বাঙালি জাতি ওদের এই অসত্য বক্তব্যকে বিশ্বাস করবে, কিন্তু ওরা জানে না বঙ্গবন্ধুর আদর্শে গড়া এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কখনই ওদের এই মিথ্যা বানোয়াট বিভ্রান্তকর তত্ত্বকে বিশ্বাস করে না। ঠিক তাই আজকে প্রমাণ করেছে, জাতি প্রমাণ করে দিয়েছে যে জাজিরার এই মিথ্যা বানোয়াট বক্তব্যকে এই জাতি গ্রহণ করেন। এটা আমরা পরীক্ষা করে দেখেছি। কিছুদিন আগে আমরা লক্ষ্য করেছিলাম ভাস্কর্য নিয়ে এক মহা প্লাবনের মতো শুরু করেছিল, দেখেন কিভাবে আবার দমন হয়ে গেছে। শুধু একটি কাজ, জাতি এই গোষ্ঠীর কাজই হলো জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের পথে জাতির পিতার সুযোগ্য কন্যাকে বাধাগ্রস্ত করা। কিন্তু ওরা জানে না যে জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সে জাতির পিতার মতোই এক স্বার্থহীন মানুষ, যে নিজের কখনো স্বার্থ চিন্তা করে না, নিজের জন্য ভাবে না, নিজের জন্য চিন্তা করে না, শুধু জাতির জন্য চিন্তা করে, জাতির প্রতিটি মানুষের জন্য চিন্তা করে। কে তার বাংলাদেশ আওয়ামী লীগ করে, কে তার আওয়ামী লীগ করে না, এইটা সে চিন্তা করে না। সে চিন্তা করে সৃষ্টির শেষ সেরা জীব মানব। এই মানব যেখানে আছে আর এই 18 কোটি মানুষ যেখানে আছে সেখানেই তার উন্নয়নের ছোঁয়া চলে যাচ্ছে। 64 জেলার প্রতিটি জেলায় তার উন্নয়নের ছোঁয়া চলে যাচ্ছে। এভাবেই সে আমাদের অনুষ্ঠানের একটু এক সেকেন্ডের মধ্যে শেষ করে দিচ্ছি। এভাবে সে কাজ করে যাচ্ছে। আমি সর্বশেষ বলতে চাই, তাই বলা যায় যে বাংলাদেশ নামের রাষ্ট্রের জন্মের জন্য 7ই মার্চের ভাষণ ছিল এক মুক্তির ভাষণ। এই 7ই মার্চের ভাষণের মূল তন্ত্রই ছিল বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের ভাষণই ছিল 7ই মার্চের ভাষণ। আসুন আমরা আজকে জেজে টিভির মাধ্যমে দেশবাসী সহ
বহির্বিশ্বের যারাই আজকের এই অনুষ্ঠানটি শুনছেন তাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আসুন জননেত্রীর সুযোগ্য কন্যা, গণতন্ত্রের মানস কন্যা, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি সমস্ত মানুষগুলো বঙ্গবন্ধুর কন্যার পাশে থাকি, তার হাতকে শক্তিশালী করি, এটাই হোক আজকে আমাদের এই অনুষ্ঠানের অঙ্গীকার। আজকে অসংখ্য ধন্যবাদ। যে টিভি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য যে টিভির ব্যবস্থাপনা পরিচালক সহ সকল সুকৌশলীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জনাব মশিউর রহমান খান, আপনার আলোচনা শুনে আমরা মুগ্ধ, আমরা অভিভূত। অসাধারণ বিশ্লেষণ আপনি করলেন। আপনার জন্য শুভকামনা রইল। বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এরকম পরিচ্ছন্ন গুছালো উপস্থাপনা, তথ্যপাত্য ভিত্তিক আলোচনা খুবই প্রয়োজন। শুধু দর্শক শ্রোতা, আমাদের সাথে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে সংযুক্ত রয়েছেন বিশেষ অতিথি জনাব মহারাজ খান। তিনি 2012 সালে সফল রাজনীতিবিদ হিসাবে আন্তর্জাতিক মাদার তেরেসা গোল্ড মেডেল পুরস্কার পেয়েছিলেন এবং তিনি বর্তমানে সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী শিল্প গোষ্ঠী গুলশান থানা, সাবেক সভাপতি 21 নম্বর ওয়ার্ড যুবলীগ বাড্ডা থানা। আমরা মহারাজ খানের কাছে যাব। মহারাজ খান, আপনি তৃণমূল পর্যায়ে রাজনীতি করেন, সেখানে আপনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 7ই মার্চের ভাষণ, সেই ভাষণের প্রতিক্রিয়াটি আমাদের বর্তমান প্রজন্ম কিভাবে সেটিকে লালন করেন? খুব সংক্ষেপে 2 মিনিটে মহারাজ খান। আমি বঙ্গবন্ধুকে দেখি নাই, বঙ্গবন্ধুর ভাষণ যে শুনতেছি, আমি তো বাস্তবে দেখি নাই। বাস্তবে যদি দেখতাম, যেমন দেখেন নবুয়তের যুগে নবী রাসূলগণ আসতো, বেলায়েতের যুগে ওলি আল্লাহরা। আমি বিশ্বাস করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বেলায়েতের যুগে এসেছে। উনাকে আমি ধারণ করি, বিশ্বাস করি, আমার মনের ধারণা উনি একজন আল্লাহর ওলি ছিলেন। এখন এই দেশ বাংলাদেশ, সোনার বাংলাদেশকে শাসন করে যাচ্ছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আমি মনে প্রাণে বিশ্বাস করি উনি একজন আল্লাহর ওলি। বঙ্গবন্ধুর ভাষণ, এই বঙ্গবন্ধুর ডাকে এই 10 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের 30 লক্ষ শহীদ, 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই যে দেশ স্বাধীন করে দিয়ে গেছেন, আমাদের জাতির পিতা, বাঙালি জাতির পিতা, বিশ্বের বুকে ইতিহাস করে দিয়ে গেছেন। আমি গর্ববোধ করে বলতে পারি আমি একজন বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলতে পারি। এই অবদান আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 7ই মার্চের ভাষণ, এই ভাষণ আমরা যখন 7ই মার্চের ভাষণ, 15ই আগস্ট এবং 1লা মার্চ, 7ই মার্চ, 26শে মার্চ, আমরা যেহেতু মাইকের মাধ্যমে প্রচারণা করি, এই নতুন প্রজন্ম জানতে পারে বঙ্গবন্ধু সোহরাওয়ার্দী উদ্যানে 7ই মার্চের ভাষণ দিয়েছিল। এই বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে ঐক্যবদ্ধ করে দিয়েছিল। এই বঙ্গবন্ধুকে মহারাজ খান, বলতে পারবেন আমাদের মহারাজ খান, আপনি আমার সাথে একটি বিষয়ে একমত হবেন। এই 7ই মার্চ যখন আসে এবং জাতির জনক আমরা সেই সরাসরি সোহরাওয়ার্দী উদ্যানে আছি এবং তার বক্তব্যটি শুনছি, শরীরের প্রতি শিরায় উপশিরায় সেই শিহরণ জাগ্রত করে। মহারাজ খান, এটি কি বাস্তবে কি এরকম নয় কি? যে বাস্তবে এমন হয়। আমাদের এই তো বঙ্গবন্ধুর ভাষণের কথা শুনলে, এই যে আমার এই প্রধান অতিথি এবং প্রধান আলোচক, বিশেষ আলোচক, ওনারা যে আলোচনা করেছেন, আমি ওনাদের কাছ থেকে অনেক অভিজ্ঞ হয়েছে। আমি বুঝতে পারি নাই আজকে আপনার দ্বারা এই আলোচনাটা এভাবে হবে, আমি গুরুত্ব দিতে পারি না, আমি দুঃখিত, আমি বুঝতে পারি নাই। তাহলে আমি অন্যরকম ভাবে কিছু সাজিয়ে গুছিয়ে কিছু আলোচনা করার জন্য আমি করতাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ দেওয়ার মতন আমার কোনো ভাষা নেই। যাক, আমি সংগঠন করি, যুবলীগ করি, আমি রাজনীতি শিখার জন্য শিখতেছি, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করতেছি। জিহি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কতটুকু করতে নেয়, এখন আমার কমিটি দিবে, আমি সভাপতি পদপ্রার্থী, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। যারা দেখতেছে সবার কাছে আমি দোয়া চাই। আমি
আমার কথাবার্তা যারা যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের যে টিভির যে সমস্ত যারাই আছে সবাইকে আমার পরিবার থেকে, আমার যুবলীগের পক্ষ থেকে, বাড্ডা থানা যুবলীগের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সবাই দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন হায়াতে জিন্দেগি দান করে। কিন্তু উনি যে 10 লক্ষ রোহিঙ্গাদেরকে যে আশ্রয় দিয়েছে এটা কিন্তু কেউ বলে নাই, উন্নয়ন করেছে ভিন্ন প্রকারের একটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছে। এই যে আপনার করোনা মহামারী আলোচনা করেছে সবাই, 10 লক্ষ রোহিঙ্গাদেরকে যে প্রশ্রয় দিয়েছে, উনি বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঙালি জাতিকে তুলে ধরেছে। জি, এটার জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যাপারে কেউ কিন্তু আলোচনা করে নাই। পদ্মা সেতু, সমুদ্র বিজয়, 4 লেন রাস্তা করেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া। না, আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে 7ই মার্চের ভাষণ। জি জি জি, কিছু কিছু উন্নতিও তুলে ধরতে হবে, সবাই কিছু জানতে হবে। জি, আমি আজকে জনাব অভিজ্ঞ মহারাজ হয়েছি। খান, ঠিক হ্যাঁ। আছে, ধন্যবাদ, আমরা জানলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ মহারাজ খান। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকে আপনি আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং প্রধান আলোচকের কাছ থেকে যে মূল্যবান আলোচনাটি আমাদের দেশ প্রবাস সারা পৃথিবীর দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে যে টেলিভিশনের লাইভ দেখছেন, যারা এই আলোচনাটি শুনেছেন, মহারাজ খানের মতো সবাই অনেক নতুন নতুন তথ্যপত্র পেয়েছেন। শুধু দর্শক শ্রোতা, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে সভাপতির আসন অলঙ্কৃত করে আছেন জনাব এনএস কিবরিয়া, যে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক যুগ যুগান্তর পত্রিকার সম্পাদক প্রকাশক। জনাব এনএস কিবরিয়া সাহেব, আমরা আপনার কাছে আসব, জানতে চাইবো সভাপতি হিসাবে আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ। আমাদের আলোচক বৃন্দরা অত্যন্ত গঠনতন্ত্র আলোচনা করেছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ তহিদুল ইসলাম খান। আমার একটা প্রশ্ন ছিল, উন্নয়নের ধারা অব্যাহত রেখে প্রধানমন্ত্রীর ঘোষণা দেশ এগিয়ে যাচ্ছে, এই মুহূর্তে এই বাধাগ্রস্ত করার জন্য না, এটা কি রাজনৈতিক কোনো উদ্দেশ্য? উনি এমন ভাবে কথাটার ব্যাখ্যা দিয়েছেন আমাদের যে টিভি দর্শকদের উদ্দেশ্যে এবং কি দেশবাসীর উদ্দেশ্যে উনি যেভাবে কথাটা ব্যাখ্যা দিয়েছেন, এতে বোঝা গেছে যে উন্নয়নশীল বাধাগ্রস্ত করার জন্য একটি মহল উৎপেতে থাকে, সর্বক্ষণই তারা এটাকে বাধাগ্রস্ত করার জন্য, একটা কথা তুলে ধরার জন্য তাদের সুযোগ খোঁজে, সুযোগটা মানে বাস্তবায়ন করতে পারে না, তারা সুযোগটার জন্য উৎপেতে থাকে। আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রধান অতিথি এই গঠনতন্ত্র আলোচনা করার জন্য। আমাদের যিনি প্রধান আলোচক জনাব মশিউর রহমান খান সাহেব, উনি একজন আওয়ামী লীগের নেতা না, উনি বড় নেতা বলতে হবে, জাতির বিবেক বলতে হবে, সাংবাদিকদের মতন উনি কথাবার্তা বলে, সেটাও আমি আজকে শুনলাম অনেকক্ষণ। আমি অসুস্থ, তারপর আপনাদের সাথে সংযুক্ত হয়েছি শুধু শোনার জন্য। উনি এভাবে ব্যাখ্যা করে গেছেন, বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। বঙ্গবন্ধু একটা কথাই বলে গেছেন, মুক্তির সংগ্রাম, কিসের সংগ্রাম? মুক্তির জন্য আর স্বাধীনতার জন্য। এটা কিন্তু চর্চা যদি কোনো না থাকে সমাজে, নতুন প্রজন্মরা যদি না বুঝে, তাহলে পরবর্তীতে বলার জন্য কিন্তু মানুষ থাকবে না। এই প্রবীণ এবং নবীনদের মধ্যে সংযুক্ত করতে হবে আলোচনা এবং কি আলাপ, এইভাবে আলোচনার মাধ্যমে প্রবীণদের মধ্যে নবীনদের মধ্যে তুলে ধরতে হবে। প্রবীণরা আজকে আমরা জানলাম আমাদের মহারাজ খান ও আর একটু এগিয়ে যাচ্ছিলেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন এবং কি 10 লক্ষ রোহিঙ্গা, 12 লক্ষ রোহিঙ্গা যে বাংলাদেশে জায়গা দিয়েছিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। জননেত্রী শেখ হাসিনাকে ইউনেস্কো কর্তৃক মাদার অফ হিউম্যানিটি ঘোষণা দিয়েছে, সেটা আপনি জানেন কিনা আমি জানি না। তারপরে উনি এই কাজ করার জন্য ওনাকে বিশ্ব ইউনেস্কো মাদার অফ হিউম্যানিটি ঘোষণা দিয়েছে। আজকের এই আলোচনায় 7 মার্চের ভাষণ নিয়ে আসি, 7 মার্চের ভাষণ উপলক্ষে আলোচনায় না, শুধু আমরা রাজনীতি এবং কি দেশ উন্নয়ন সর্বক্ষেত্রে আলোচনার মাধ্যমে আমরা দর্শকদের উদ্দেশ্যে যেটুকু দিতে জানতে পারলাম, অত্যন্ত দেশবাসী যাই জেনেছেন। এখানে আরো জানার বাকি আছে, আমরা আরেক সময় আসবো, 26 মাসের আগে আবার আলোচনায় আসবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সভাপতি একটু কি ওই সুলতানুল আলমকে কোনো কানেক্টিং করা যায়? লোকটা চেষ্টা করলো, একটু অনেক চেষ্টা করছে, চেষ্টা করে উনি ব্যর্থ হয়েছেন। ওনাকে আমরা আরেক অনুষ্ঠানে নিয়ে আসবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক অনেক মনের আশা নিয়ে তো আসলে প্রোগ্রামে অ্যাটেন্ড করে, একটু দুইটা যদি ওরা সংযোগ করার সুযোগ নেই।
সে সুযোগ জনাব পায়নি। মশিউর রহমান খান, আমরা চেষ্টা করেছিলাম, আমাদের আইটি জি। সেক্টর চেষ্টা করেছে আমি- সমাধানের জন্য। তা আমরা ইনশাল্লাহ আপনার এই তার প্রতি এই সহমর্মিতা এটা মাথায় রাখবো। নেক্সট প্রোগ্রামে তাকে ইনশাল্লাহ আমরা আনবো এবং তার মনের অনুভূতি প্রকাশের সুযোগ ইনশাল্লাহ হবে। শুধু দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস পৃথিবীর যে যেখানে বসে যে টেলিভিশনের লাইভ প্রোগ্রামটি দেখছেন, একটি কথা বলে অনুষ্ঠানের শেষ করতে চাই। সেটি হচ্ছে এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দেওয়ার জন্য যখন তিনি বাসা থেকে বের হচ্ছিলেন, তখন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব তখন বলেছিলেন যে আজকে আপনি যে আপনাকে আমাদের অতিথিরা, আপনাদের আমাদের অতিথিরা সবাই দেখতে যাচ্ছে, আপনার জন্য সবাই আফসোস করতে, ওনাকে একটু দেখাই দিচ্ছি, উনি তো আসতে পারে নাই। সুলতান সবাই সুলতান জি না, আমরা খুব ধন্যবাদ। মর্মাহত ধন্যবাদ। সুলতান, আমরা খুব মর্মাহত তোমাকে না পাওয়ার কারণে, আমরা খুব মর্মাহত। আপনাকে না পাওয়ার কারণে আমাদের প্রধান আলোচক আপনাকে অনেক খুঁজছে, আমি আপনাকে একটু সংযুক্ত করলাম। ধন্যবাদ আপনাকে, আপনার ঠিক আছে, যে সুলতানের নাম্বারটা আমাদেরকে দিয়ে আমরা একটু ফোনে ওর সাথে কথা বলবো যাতে ওর মনটা আচ্ছা, ভালো আচ্ছা। থাকে। ঠিক আছে, ধন্যবাদ জি, ধন্যবাদ সুলতান। শুধু দর্শক শ্রোতা, যে কথাটি বলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে যেতে চাই, সে কথাটি হচ্ছে এই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 7ই মার্চের ভাষণ দেওয়ার জন্য তিনি বাসা থেকে বের হচ্ছিলেন, তখন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বলেছিলেন যে আপনি আজকে যে ভাষণটি দিবেন, এই ভাষণটি কারো পরামর্শে কারো অনুরোধে কোনো কথা আজকে বলবেন না। সম্পূর্ণ ভাষণটি আপনার মন থেকে যা আসবে, আপনার ভিতর থেকে, আপনার মন থেকে, আপনার কলব থেকে, আপনার হৃদয় থেকে, আপনার অন্তর থেকে আজকে যে ভাষণটি আসবে, আপনি সেই ভাষণটি হুবহু উপস্থাপন করবেন। শুধু দর্শক শ্রোতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 18 মিনিটের সেই ভাষণটির প্রত্যেকটি শব্দ এক একটি ইতিহাস, প্রত্যেকটি শব্দ বাঙালি জাতির মুক্তির সেই কাব্যগ্রন্থ। সেই বক্তব্যটি আজকে আমরা এখনো যখন সেই বক্তব্যটি শুনি, আমাদের শরীরের প্রতিটি পশম আর সেই পশমগুলো দাঁড়িয়ে যায়, আমাদের ধমনীতে রক্ত প্রবাহ, সেখানে প্রজন্মের ভিতরে রক্ত প্রবাহের যে তীব্রতা সেটি বেড়ে যায়। মনে হয় যেন সেই এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব বাংলার ঘরে ঘরে, অর্থাৎ বিপ্লবে স্পন্দিত হৃদয়ে যখন তার বক্তব্য আমরা শুনি, তখন মনে হয় আমি যেন সেই শেখ মুজিব। শুধু দর্শক শ্রোতা, বাঙালি জাতির অস্তিত্বের সাথে তিনি মিশে আছেন। তিনি অবিসংবাদিত বাংলার নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে টেলিভিশন কর্তৃপক্ষ জাতির এই মহানায়কের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের এই অনুষ্ঠানটির শেষ পর্যায়ে আমরা চলে যেতে যাচ্ছি। আন্তরিক ধন্যবাদ জানাই প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সম্মানিত রেজিস্ট্রার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনি শত ব্যস্ততার মাঝে আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ জনাব মশিউর রহমান খান, সমকালীন রাজনৈতিক বিশ্লেষক, সমাজসেবক, রাজনীতিবিদ। চমৎকার আলোচনা আজকে আপনি আমাদেরকে করেছেন। বিশেষ অতিথি জনাব মহারাজ খান, সাবেক সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ 21 নম্বর ওয়ার্ড বাড্ডা থানা, আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ জনাব এনএস কিবরিয়া, শারীরিকভাবে একটু অসুস্থ থাকা সত্ত্বেও আপনি দীর্ঘ সময় আমাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করলেন। শুধু দর্শক শ্রোতা, সবচেয়ে বেশি ধন্যবাদ পাবেন আপনারা দেশ এবং বিদেশ যে যেখানে বসে এতক্ষণ পর্যন্ত লাইভ প্রোগ্রামটি দেখেছেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যে টেলিভিশনের আজকের এই লাইভ প্রোগ্রামটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।